আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। ধরণী মাইতি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে তিনি যখন আমতলা এসে নামলেন তখন রাত 12টা। এটাই শেষ বাস। বিশেষ কাজে আটকে গিয়ে এই শেষ বাসটা তাকে ধরতে হয়েছে। সারাদিনই মেঘলা ভাবছিল। সন্ধ্যার পরে সামান্য একটু বৃষ্টিও হয়েছে। ওই সামান্য বৃষ্টিতেই দু এক জায়গায় একটু আধটু জল জমে আছে। তিনি যাবেন গৌরীপুর। বারুইপুর রোড ধরে তাকে যেতে হবে। গাড়ি থেকে নেমে ঘন্টাখানেক হাঁটলে তবে তার বাড়ি। এদিককার বাস যে বন্ধ হয়ে গেছে রাত 9টায় তার জানা কথা। রাত 9টাতেই এখান থেকে শেষ বাস ছাড়ে। তবে বাস বন্ধ হলেও রিক্সা থাকায় কারো কোনো অসুবিধা হয় না। তবে একটু বেশি পয়সা খরচ হয়, এই যা। অন্যান্য দিন কত রিক্সা থাকে, কিন্তু আজ আর কোনো রিক্সা দেখা গেল না। সন্ধ্যার পরে বৃষ্টি হতেই রিক্সাওয়ালারা গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বড় সমস্যায় পড়ে গেলেন ধরণী মাইতি। এতটা পথ তিনি যাবেন কি করে? হেঁটে যাওয়া তেমন কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু রাত অনেক হয়ে গেছে। তিনি একা। এ অবস্থায় হেঁটে যাওয়া মুশকিল বই কি। ধরণীবাবু ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তাদের বাড়িতে গিয়ে রাতটুকু কাটাতে পারতেন, কিন্তু তেমন কেউ নেই। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত একাই হাঁটতে শুরু করলেন ধরণীবাবু। পথের মাঝে তো আর পড়ে থাকা যায় না, বাড়িতে পৌঁছাতেই হবে। তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি? ধরণীবাবু একজন নাট্যকার। একটা নাটক লিখে ঢাকার এক যাত্রা দলের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই দলে তার একটা নাটক চলছে। আর যেটা নিয়ে গিয়েছিলেন সেটা নতুন লেখা নাটক। নাটকটা দলের মালিককে পড়ে শোনাতে গিয়েই এত দেরি হয়ে গেল। নাটকটার নাম ওরাও একদিন মানুষ ছিল। ভৌতিক কাহিনী নিয়ে নাটকটা লেখা। দলের মালিকের পছন্দ হয়েছে নাটকটা। তিনি এটাকে মঞ্চস্থ করবেন। নাটকটা তিনি রেখে দিয়েছেন। ধরণীবাবুকে এই নাটক বাবদ কিছু টাকাও দিয়েছেন। হাঁটছেন ধরণী মাইতি। পথে লোকজন নেই, তিনি একাই হেঁটে চলেছেন। ভিডিও অফিসটা পেরিয়ে গেলেন ধরণীবাবু। এখানেও কারো কোনো সাড়াশব্দ পেলেন না। হঠাৎ এই সময় নিজের লেখা নাটকটার কথা মনে পড়ল ধরণীবাবুর। ভূত প্রেতনীদের নিয়ে তিনি লিখেছেন। কেন যে এমন উৎখণ্ড খেয়াল হলো কে জানে। তিনি যখন লিখতে শুরু করেছিলেন তখন মনে হয়েছিল এই নাটক কোনো দল মঞ্চস্থ করবেন না। কেন করবে? পৃথিবীতে মানুষ আছে 100 কোটিরও বেশি, সমস্যা আছে 1000 রকমের, আর তিনি কিনা মানুষকে বাদ দিয়ে ভূত প্রেতনীদের নিয়ে নাটক লিখতে বসলেন। পুরো নাটকটাই মানুষ চরিত্র রয়েছে মাত্র 2টি, বাকি সব ভূত ও প্রেতনী, অর্থাৎ পুরোপুরি একটা ভৌতিক নাটক। নাটকে এক অন্ধের চরিত্রও আছে, সেও ভূত। সারা জীবন অন্ধত্বের অভিশাপ বহন করেছে, মৃত্যুর পরেও সে অন্ধের জীবন কাটাচ্ছে। এটাই নাটকের মূল চরিত্র। যাত্রা দলটির নাম নরককুণ্ড অপেরা। মালিকের নাম ধনবান হাজরা। ধরণীবাবু পুরো নাটকটা পড়ে শুনিয়েছেন ধনবান বাবুকে। শুনে মুগ্ধ হয়ে পড়েছিলেন তিনি। ধরণীবাবু কি দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। আরে, একজন মানুষ যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই মনে হচ্ছে বটে। অনেকটা দূরে আছে লোকটা, ঠিক বোঝা যাচ্ছে না বটে, তবে আন্দাজে ধরে নিলেন ধরণীবাবু মানুষই যাচ্ছে। জোরে জোরে পা চালাতে লাগলেন ধরণীবাবু। ধরতে হবে ওকে, একজন সঙ্গী তো পাওয়া যাবে। দ্রুত হেঁটে ধরে ফেললেন তাকে। কাছে গিয়ে দেখলেন এক অন্ধ লাঠি ঠুকতে ঠুকতে চলছে। ধরণীবাবু জিজ্ঞাসা করলেন, ও ভাই, কোথায় যাবে? সামনের অন্ধ লোকটি বললেন, যাব আমি খালের পার। খালের পার? সে তো অনেক দূর। দূর বই কি, তবুও যেতে হবে। ওখানে কি তোমার বাড়ি? না, বাড়ি নয়, আমি ওখানেই থাকি। কাদের বাড়িতে থাকো? বাড়িতে কারো বাড়িতেই থাকি না। সে কি, কারো বাড়িতে থাকো না মানে? তাহলে কি তুমি বনে জঙ্গলে থাকো? হ্যাঁ, তাই তো থাকি।
লোকটির কথা শুনে বিরক্ত হলেন ধরণীবাবু। আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না তিনি। বুঝলেন লোকটির মাথায় একটু গন্ডগোল আছে। হাঁটতে লাগলেন ওরা নীরবে। সামনে অন্ধ লোকটি, তার পিছনে ধরণীবাবু। একটা মজার ব্যাপার লক্ষ্য করলেন ধরণীবাবু, অন্ধ লোকটি চোখে দেখতে পায় না, লাঠি ঠকঠক করে চলেছে। কিন্তু তার পথ হাঁটা দেখে তাকে অন্ধ বলে বোঝার উপায় নেই, দিব্যি চলেছে। জিজ্ঞাসা করলেন ধরণীবাবু, তুমি বুঝি একটু আধটু দেখতে পাও, তাই না? লোকটি বললেন, অন্ধরা কি দেখতে পায়? আমি কিছুই দেখতে পাই না। কিছুই দেখতে পাও না? তাহলে ওভাবে পথ হাঁটছো কি করে? কি করে যে হাঁটছি তা তো আমিও জানি না, অথচ হাঁটতে আমার কোনো কষ্ট বা অসুবিধা হচ্ছে না। ধরণীবাবু এবার অন্য প্রসঙ্গ করলেন। বললেন, কোথায় গিয়েছিলে তুমি? অন্ধ মানুষ, ফিরতে এত রাত করলে কেন? লোকটা বললেন, রাত কি আমি ইচ্ছে করে করেছি? পথে 5 জনের সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। তোমাকে অনেকে চেনে বুঝি? চিনবে না, অনেকেই চেনে। তুমি তো খালের পাড়ে যাবে বললে, আমার বাড়ি ফেলে আরো 3 ক্রোশ গেলে তবে খালের পাড়। অত পথ তুমি যাবে কি করে এত রাত্রে? তার চেয়ে আমি যা বলি শোনো। বলুন। রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে যাবে, তোমার থাকার কোনো অসুবিধা হবে না। আমার বৈঠকখানা ঘরটা তো খালিই পড়ে থাকে, সেখানে থাকতে পারবে। রাতে এক মুঠো খাবার ভাবনাও তোমার নেই। লোকটা বললেন, থাকা খাওয়ার সমস্যা তো বড় ব্যাপার নয়। রাত 1:30টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছাতে হবে। 1:30টার মধ্যে পৌঁছাবেন? অসম্ভব। এখন তো রাত প্রায় 1টা। 1:30টার মধ্যে তুমি কি করে পৌঁছাবে? আমার বাড়ি পর্যন্ত যেতেই তো 1:30টা বেঁচে যাবে। লোকটা বললেন, কি করে পৌঁছাবো তখন দেখতে পাবেন, এখন তো চলুন। ধরণীবাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে। আরে গেল কোথায় অন্ধ লোকটা? আর দেখা যাচ্ছে না কেন? পরক্ষণেই তার সামনে একটু তফাতে দেখতে পেলেন লোকটাকে। সে আগের মতোই হাঁটছে। এবার ওরা পাড়ার রাস্তা ধরলেন, পাকা নয়, ইট বিছানো রাস্তা। ধরণীবাবু বললেন, আচ্ছা তুমি তো চোখে কিছু দেখতে পাওনি, তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পথ ধরতে হবে তা তুমি জানলে বা বুঝতে পারলে কি করে? লোকটা বললেন, রোজ চাই তো, গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। কোথায় কি আছে সব আমার জানা। ধরণীবাবু বললেন, অনেক বিজ্ঞ লোকের মুখে শুনেছি অন্ধদের স্মৃতিশক্তি নাকি প্রবল হয়। এখন দেখছি তাদের কথা ভুল নয়। লোকটা বললেন, তারা ঠিকই বলেছেন। এবার আরো জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধ লোকটা। ধরণীবাবু অবাক হয়ে যাচ্ছেন অন্ধ লোকটার হাঁটার গতি দেখে। লাঠি ঠকঠক করে চলেছে ঠিকই, কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধ লোকটার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছেন না। হঠাৎ নাম জিজ্ঞাসা করে বসলেন ধরণীবাবু। তোমার নাম কি ভাই? লোকটা বললেন, নাম? নাম জেনে কি করবেন? খালের পাড়ে গিয়ে আমার খোঁজ করবেন নাকি? ধরণীবাবু বললেন, ওদিকে যদি যাই তো খোঁজ করব। ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে, আমার এক নাট্যকার বন্ধুরও বাড়ি আছে ওইদিকে। লোকটা বললেন, আমার কোনো নাম নেই। আগে অবশ্য একটা নাম ছিল, গদাই মাঝি। ও নাম এখন মুছে গেছে। তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো। নাম আবার কখনো মুছে যায় নাকি? ওটাই তো পরিচয়। এবার হো হো করে হেসে উঠল লোকটা। সে হাসি আর থামতে চায় না কিছুতে। ধরণীবাবু বললেন, হাসছো যে? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? লোকটা বললেন, হাসির কথাই তো বললেন, অবশ্য দোষ আপনার নয়। আমাকে চিনতে পারেননি বলেই বলেছি। আমার পরিচয় জানলে। তার মানে লোকটার পরিচয় কি তাহলে? ধরণীবাবু ভাবতে লাগলেন লোকটার কথা।
তিনি এবার বুঝতে পারলেন লোকটার মাথায় বেশ গন্ডগোল আছে। সাধারণভাবে ভালো মানুষ বলে মনে হলেও আসলে সে পাগল। অনেক রকমের পাগল আছে। কোনো কোনো পাগলকে দেখলেই বোঝা যায়, আবার কোনো কোনো পাগলকে প্রথম অবস্থায় বোঝা যায় না, অনেকক্ষণ কথা বললে তবে বোঝা যায়। এক্ষেত্রেও তাই হয়েছে ধরণীবাবু। প্রথম অবস্থায় তিনি বুঝতে পারেননি যে লোকটার মাথায় গন্ডগোল আছে। নিজের বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছেন ধরণীবাবু। সামনে মরলবাবুদের 14 বিঘের পুকুর। এ অঞ্চলে এত বড় পুকুর আর নেই। লোকে বলে 14 বিঘের পুকুর। এই পুকুরটা পার হয়ে খানিকটা গেলেই ধরণীবাবুর বাড়ি। ধরণীবাবু বললেন, আমি তো এসে পড়েছি, হ্যাঁ, ওই সামনেই আমার বাড়ি। এই পুকুরটা পেরিয়ে একটু যেতে হবে। তারপর তিনি ঘড়ি দেখে বললেন, তুমি 1:30টায় খালের পাড়ে পৌঁছাবে বলেছিলেন না? এখন কটা বেজেছে জানো? কটা? 1:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। লোকটা বললেন, ওই 5 মিনিটেই যথেষ্ট। 5 মিনিটও লাগবে না আমার খালের পাড়ে পৌঁছাতে, চলি। এই পর্যন্ত বলে লোকটা পুকুরের কাছে চলে গিয়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। প্রায় মাঝ বরাবর গিয়ে বললেন, চলি ধরণীবাবু, আবার দেখা হবে। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল লোকটা। ধরণীবাবু বুঝতে পারলেন তিনি এতক্ষণ যাকে মানুষ বলে মনে করেছিলেন সে মানুষ নয়, অশরীরী আত্মা। তা না হলে এমন অসম্ভব ব্যাপার সম্ভব হলো কি করে? সপ্তাহখানেক পরে খালের পাড়ে গেলেন ধরণীবাবু। সেদিন থেকে বড্ড কৌতূহল হয়েছিল লোকটার সম্পর্কে জানার জন্য, কিন্তু সেখানে না গেলে তো আর জানা যাবে না ব্যাপারটা। তাই গেলেন। সাইকেলে চড়ে গিয়েছিলেন ধরণীবাবু, কেননা এদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না। খালের পাড়ে এসে পৌঁছাতে তার পুরো 1 ঘন্টা সময় লাগলো। নেমে দেখতে পেলেন এক জায়গায় কয়েকজন লোক গল্প করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, এখানে গদাই মাঝির বাড়ি কোনটা? গদাই মাঝি? আগে হ্যাঁ, কেন বলুন তো? না মানে তাকে আমার দরকার। লোকটা বললেন, গদাই মাঝি আমার বদ্দার নাম। গত বছর শ্রাবণ মাসে মারা গেছে। পক্স হয়ে অন্ধ হয়ে গিয়েছিল বছর 7 আগে। তারপর গত বছর। কিন্তু আপনি বর্দার খোঁজ করছেন কেন? আসছেন কোথা থেকে? এরপর পুরো ঘটনার কথা বললেন ধরণীবাবু। সে কথা শুনে সবাই তো হতবাক হয়ে পড়লেন। এই পর্যন্ত ছিল গল্পটি কেমন লাগলো তো কমেন্ট করে জানান। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন পরবর্তী গল্প শোনার জন্য। এবং যারা যারা গল্প পাঠাতে চান, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া গল্প, কোনো রকম গল্প পাঠাতে চান, তাহলে ডিসক্রিপশানে দেওয়া আছে ইমেল আইডি, সেখানে গিয়ে পাঠাতে পারেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।